বাংলাদেশে যে আপামর জনসাধারণ যারা সেই ৩০ লক্ষ শহীদের রক্ত ধারণ করে তারা কিন্তু এখানে ভোট দিয়েছে। এখানে আওয়ামী লীগের একটা বিপুল পরিমাণ সহজ সরল মানুষ এটাও চিন্তা করে ভোট দিয়েছে। তাদের বোঝানো হয়েছে যে তারেক জিয়াকে ভোট দিলে শেখ হাসিনা ফিরে আসবেন। ফলত এটাও কিন্তু তাদের মনে রাখা দরকার। বিএনপির জন্ম কিন্তু ৭৫ পরবর্তী সময়ে, এবং বিএনপির জন্ম হয়েছে, জন্মলগ্ন থেকেই তারা কিন্তু আওয়ামী বিরোধী, এবং এই রাজাকার আলবদর আল শামসের সাথে তাদের ওঠা বসা এবং চলাফেরা এই অতি সম্প্রতি এই ইলেকশনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাতের সাথে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী। এবং রাজাগুল হায়দার চৌধুরী খুব স্পষ্টভাবেই বলেছেন যে তারা মুনাফিক, নানা সময় নানা রকম কথা বলে। আজকে তারা শহীদ মিনারে যাচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নেই শহীদ মিনারে, কিন্তু তারা যদি তাদের সেই দোষ স্বীকার করে, ৭১-এর দোষ স্বীকার করে ক্ষমা চায়, ক্ষমা চাওয়া তো একটা গণহত্যায় ক্ষমা চাওয়া তো আমার মনে হয় না এনাফ। তাদের সঠিক বিচারের আওতায়, বঙ্গবন্ধু কন্যা যে বিচারটা শুরু করেছিলেন সেই বিচারের আওতায় সঠিক বিচার করা দরকার। এবং তারপরে তারা যদি বাংলাদেশকে মেনে নেয় অবশ্যই তারা ফুল দিতে পারে, তারা ১৬ই ডিসেম্বর পালন করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিএনপি এই মুহূর্তে যে নির্বাচনে জয়ী হয়ে আসছেন, আমার সহ আলোচক স্পষ্টভাবে বলেছেন, এবং উনি যেটা বোঝাতে চেয়েছেন যে এই যে ৫০% বা হোয়াটএভার ভোট দিয়েছে, আমার তো মনে হয় ২০-৩০% উপরে ভোট দেয়নি, কিন্তু এদের মধ্যে একটা বড় অংশ রয়েছে আওয়ামী লীগের, যারা বাংলাদেশকে এই খুনিদের হাতে ছেড়ে দিতে চায় না। আমি একটা ব্র্যাকেটে একটা কথা বলে রাখি, হুমায়ুন আজাদ ব্যক্তিগত আলাপে একবার আমাকে বলেছিলেন, দেখো এই বাংলাদেশ কোনোদিনই রাজাকাররা শাসন করতে পারবে না, এবং সেটা আবার প্রমাণিত হলো। উনি যে কত বড় ভবিষ্যৎদ্রষ্টা, সবকিছু নষ্টদের অধিকারে যাবে সেই কবিতার লেখক, এটা কিন্তু আমি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করি। ফলত বাংলাদেশে যে আপামর জনসাধারণ যারা সেই ৩০ লক্ষ শহীদের রক্ত ধারণ করে তারা কিন্তু এখানে ভোট দিয়েছে। এখানে আওয়ামী লীগের একটা বিপুল পরিমাণ সহজ সরল মানুষ এটাও চিন্তা করে ভোট দিয়েছে। তাদের বোঝানো হয়েছে যে তারেক জিয়াকে ভোট দিলে শেখ হাসিনা ফিরে আসবেন। ফলত এটাও কিন্তু তাদের মনে রাখা দরকার। এই মুহূর্তে বিএনপি কোন পথে এটা বলার সময় আসেনি যদিও, তবে আমি লক্ষ্য করছি যে নানা রকম কথাবার্তা চলছে। যেমন একদিকে ফজলুর রহমান বলছেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এটা সবাই মেনে নেন, শুধু জামাত নয়। অন্যদিকে এইরকম এই যে মুক্তিযুদ্ধের শক্তি এবং আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের সাংবাদিকরা যারা জেলে আছে, এদের কিন্তু ছেড়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। এবং নানামুখী কথাবার্তা হচ্ছে, সেটি কিছু কিছুকে আমি স্বাগত জানাই। যেমন আজকে রুমিন ফারহানা কালকে একটা ইন্টারভিউতে বলেছেন যে খুলনা, রাজশাহী, বরিশালকে বিদেশ বানিয়ে দিয়েছে শেখ হাসিনা। এতকাল পরে আপনার চোখে পড়লো? সেই শেখ হাসিনাকে টেনে নামানোর জন্য এতদিন ধরে আপনি কত কিছু বলেছেন, কত মিথ্যা বলেছেন, অথচ আজকে আপনার চোখে পড়ছে যে এটা বিদেশে পরিণত করা হয়েছে। অতএব সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলার এই অধিকার নিয়ে না জন্মালে আমরা আজকে ভাষা দিবসে বসে যে ভাষার জন্য যে কথা বলছি এটাই মিথ্যা হয়ে যায়। আশা করি এই সত্যটা বিএনপি অনুধাবন করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন। দেশে আপাতত যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, আশা করি এই শান্তি দীর্ঘায়িত হবে। ধন্যবাদ। জি, রাজাকুল হায়দার চৌধুরী, আজকে আমি দেখলাম একটা সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন, তারা একটি প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি দিয়েছে, একটা প্রেস কনফারেন্সে তারা করেছে। সেখানে তারা জামাতের নিবন্ধন বাতিল চেয়ে আবেদনটি করেছে। জামাতের নিবন্ধন বাতিল করতে কি অসুবিধা? আমরা তো ধরেন আপনি যদি আইনি ভাবে দেখেন, তারা দ্বিতীয় শপথ গ্রহণ করে তাদের নাকি সংসদ সদস্য আইন অনুযায়ী খারিজ হয়ে গেছে, কারণ তারা সেটা তো একটা বিষয়। আপনি দেখেন জামাতের যে গঠনতন্ত্র আছে,
একটা আমাদের আমাদের তো গঠনতন্ত্র, একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র কি কি হইতে হবে, সেটা হইতে হবে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে না, এটার সাথে আপনার সাংঘর্ষিক হবে না, নাকি? বাংলাদেশ মানে জামাতের যে জামাত নামক দলীয় যে দলটা আছে, এদের যে আপনার মানে গঠনতন্ত্র আছে, এটার সাথে আমাদের সংবিধানের সাংঘর্ষিক অবস্থা দাঁড়ানোর কারণে তাদের কিন্তু নিবন্ধটা বাতিল ছিল 2017 সালে না কোন সালে এটা এটা বাতিল ছিল, নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন বাতিল ছিল, বাতিল ছিল, বিকজ তাদের গঠনতন্ত্রটা আমাদের সংবিধানের সাথে যায় না। আচ্ছা, নাগরিক সমাজের কে ছিলেন আমি আসলে দেখি নাই, এখনো দেখি নাই। ওনারা যদি এই দাবিটা করে থাকেন, বহুত দিন পরে একটা যথার্থ দাবি করেছেন। আপনার মনে আছে যে জাস্টিস খায়রুল হকের একটা ইয়ার মধ্যে আদেশে, সেখানে কিন্তু পরিষ্কার কথা ছিল যে জামাতকে নিষিদ্ধ করতে হবে এবং যুদ্ধ অপরাধের জন্য জামাতের আপনার একটা দল হিসাবে তাদের একটা বিচার করতে হবে। কিন্তু সেদিন আওয়ামী লীগ সরকার কেন করে নাই, এটা আমাদেরও দাবি ছিল। আমরা কিন্তু মানে হাটে মাঠে এই দাবিগুলো ছিলাম, কিন্তু মানে আওয়ামী লীগ সেটা করে নাই। এবং যে কোনো একটা দলকে কিন্তু একটা নির্বাহী আদেশটাই আমাদের ভাই শাহরিয়ার কবির ভাই দীর্ঘদিন এই নিয়ে আন্দোলন করছে যে জামাতকে একটা নির্বাহী আদেশে এটাকে করা যায়, নিষিদ্ধ করা যায়, যেটা পরে 3 দিন আগে করলো, তখন আর আমাদের সরকারই টিকলো না। হ্যাঁ, যদি সেদিন সেটা করা উচিত। যাই হোক, পুরানো কথা বলে লাভ নেই। এখন আজকে নিশ্চয়ই বিএনপি সেই উপলব্ধি আসছে যে জামাত আপনার পিঠে ছুরি মারতে, বুকে নিতে সময় লাগে না, পিঠে ছুরি মারতেও সময় মানে তাদের কোনো সময় লাগে না। এই আমার মনে আপনাদের মনে আছে এই বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় একবার শিবিরের একটা সম্মেলন ছিল, সেখানে আপনার তারেক জিয়াকে একজন মানে নিমন্ত্রিত অতিথি ছিলেন। সেখানে উনি আপনার বক্তৃতার মধ্যে কি বলছিলেন, সেখানে বলছিলেন যে ছাত্রদল এবং ছাত্র শিবির একই মায়ের দুই সন্তান। হ্যাঁ, তো তারা তো আসলে আপনি দেখেন বঙ্গবন্ধুকে হত্যার পর প্রেসিডেন্ট জিয়া যখন, জেনারেল জিয়া যখন ক্ষমতা নিলেন, তখন কিন্তু আপনার এই গোলাম আজম সাহেব এখানে আসেন। পরে যে জামাত ইসলাম মানে আপনার সংবিধানের 38 ধারা 3 ধারা ওইটা উড্র করে মানে আপনার ধর্মভিত্তিক রাজনীতি মানে চালু করে দেওয়া হয়। কয়দিন আগে ওই আপনার ঢাকা ইউনিভার্সিটির মানে অধ্যাপক শাহিদুজ্জামান সাহেবের একটা কথা শুনলাম ভিডিওতে, যে উনি বলতেছিলেন উনি ওই জিয়ার সাথে উনি জিয়ার অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। তখন নাকি জিয়া সাহেব বলতেন যে জামাত কি দোষ করছে, জামাত তো একটা সংগঠিত দল, তাদেরকে আমাদেরকে করতে হবে, জবাব করতে হবে। রাসেল হায়দার চৌধুরী, আমি এই যে ডক্টর শাহিদুজ্জামান, তার নামের সঙ্গে আমি বলি যৌন নিপীড়ক শাহিদুজ্জামান। যৌন নিপীড়ক না, সে জঙ্গি আপা। জঙ্গি তো এখন আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি এটি বলছি আপনাদেরকে 97-98 সালের কথা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হয়েছিল, যেখানে এই শাহিদুজ্জামানের বিরুদ্ধে কয়েকজন ছাত্রী অভিযোগ করেছিল সেই ছাত্রীদেরকে তিনি যৌন হয়রানি করেছেন। ওই শিক্ষার্থীরা মানে তাদের নাম পরিচয় গোপন রেখে ওই অভিযোগগুলি দিয়েছিলেন, কিন্তু তারা কোনো প্রতিকার পাচ্ছিলেন না। তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তখন তিনি ছিলেন আইআর এর টিচার। সো তখন একটা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন গড়ে উঠেছিল ওনার বিরুদ্ধে, এবং সেই আন্দোলনের মাধ্যমে ওনাকে বহিষ্কার করা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে। তো ওনার এই পরিচয়টি আমি জানি না কতজন জানে, এটি 97-98 সালের কথা বলছি। ওই সময়ের পত্র পত্রিকা দেখলে আপনারা সবাই পাবেন। এবং এই শাহিদুজ্জামান এখন বিরাট বড় জ্ঞানী গুণী হয়ে গেছেন। এটা কেমন জ্ঞানী গুণী শুধু না, উনি আপনার যখন কি শেখ হাসিনা সরকার ক্ষমতায়, যখন রোহিঙ্গা ইস্যু, ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে। ওইটা জানতাম না। ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আমাকে মানে বলার জন্য। এটা হয়তো আমরা কোনো রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। তারপরে এই শাহিদুজ্জামান যখন মানে আপনার রোহিঙ্গা ইস্যুটা আমাদের বাংলাদেশে আসে, তখন বিভিন্ন টক শোতে এই শাহিদুজ্জামান বাংলাদেশকে বারবার বলতেছিল কেন বাংলাদেশ মানে বার্মাকে আক্রমণ করে না, মানে মিয়ানমারকে আক্রমণ করে না। সে কিন্তু এটা দারুণ জঙ্গি। কারণ হচ্ছে যে আমি আপনার যখন 2017 সালে যখন মানে রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে, তখন আমার মেয়ে ছিল অস্ট্রেলিয়াতে, আমি অস্ট্রেলিয়াতে ছিলাম।
অস্ট্রেলিয়া আমি তো আসলে বাংলাদেশের ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওখানেও একটা বিরাট জঙ্গি গোষ্ঠী সেখানে আছে, বিরাট একটা জঙ্গি গোষ্ঠী। এরা ওই বিভিন্ন নাকি আপনার এই সিরিয়ার বিভিন্ন মসজিদে সিরিয়ান কিছু ইয়ে আছে, আপনার ইমাম আছে, এদের মাধ্যমে এরা পুরা জঙ্গি। কয়েক বাসাতে গেলাম, ওরা প্রচুর টাকা উঠাইতেছিল এবং টাকা উঠিয়ে মানে রোহিঙ্গাদেরকে পাঠাইতেছিল এবং বলতেছে যে বাংলাদেশের ভিতর থেকে ট্রেনিং দিয়া আজকে বার্মাতে আক্রমণ করতে হবে। বুঝেন না, তাদের বিষয়টা ছিল ওই রকম। হ্যাঁ, আমি ওখান থেকে বুঝলাম। তারপরে শাহিদুজ্জামান দেখলাম যে প্রতিটা সময় সে শুধু মানে বাংলাদেশকে কেন সেনাবাহিনী আপনার এটা ইয়া করে না, ব্যবস্থা নেয় না, এই হইলো তার এই উদ্দেশ্য। তাই আজকে বিএনপির কথায় আমরা আসি। তো বিএনপির জামাতের সাথে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক। আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন চিহ্নিত 2 জন যুদ্ধাপরাধী যারা সরাসরি আমাদের বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, তারা পূর্ণ মন্ত্রিত্ব পায়। ওদের একজন ছিল শিল্পমন্ত্রী এবং তার একটা মানে তার মিনিস্ট্রির আন্ডারে চিটাগংয়ে একটা সার কারখানা ছিল। সেই সার কারখানার জেটিতে আপনার 10 ট্রাক অস্ত্র আনলোড করা হয় এবং সেই গত বছর আমি ওখানে যাওয়ার পর আমার এক বন্ধু আমাকে সেই জায়গাটা দেখাই আসছিল। কারণ ওখানে শুধু লোডিং করা হইতো, মানে আপনার ওই ইয়েটা মানে আপনার যে ইয়েটা আসতো, এই সারটা তৈরি হইতো, ওই জেটে দিয়ে শুধু আনলোড করা হইতো ওখানে। মানে এই নিজামীর তারপরে আপনার প্রত্যেকটা ইয়েতে আপনার আপনার প্রশাসনের রন্ধ্রে জামাতিকরণ করছে। এই মানে আপনার ওনার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি তো একটা ছায়া গভর্নমেন্টের। আমার কথা আগে বাড়তে হবে, অলরেডি অনেকখানি সময় চলে গেছে। যে এখন কি বিএনপি আপনার কি মনে হচ্ছে ওই ধারাতেই থাকবে, নাকি তারা বুঝতে পারছে যে আসলে তাদের শত্রুকে মিত্রকে? এখন মানে এটা সম্পর্কে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো উপায় নেই। কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার উপায় নেই। আপনার কাছে কি মনে হচ্ছে? শুনুন, আমি এইভাবে বলি, এই যে রুমটা আমি বসে কথা বলছি, আজ থেকে প্রায় 20 বছর আগে শাহরিয়ার কবিরকে আমি বলেছিলাম যে শাহরিয়ার ভাই, বাংলাদেশে যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলিতে আমাদের জাতীয় সঙ্গীত পড়ানো হয় না। আমি কেন বলছি এটা আমি এসে যাব। তো উনি বললেন, দেখো 68,000 মাদ্রাসার বিপরীতে আমি 68টা ইয়ে করেছি, পাঠাগার করেছি। ইটস নট এনাফ।